আচ্ছা, কাল মানে 25 মে ওয়ার্ল্ড থাইরয়েড অ্যাওয়ারনেস ছিল, তার জন্য আমরা আজকে একটা ছোট্ট মোটামুটি 15 মিনিটসের একটা ডিসকাশন করব। কেন করবো অঙ্কিতা? থাইরয়েড হরমোন বেসিক্যালি আমাদের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এন্ডোক্রিনোলজি, ঠিক আছে? এবং আমাদের প্রেগনেন্সি, আমাদের গাইনোকোলজিক্যাল পার্টের সঙ্গেও থাইরয়েড হরমোন জড়িত বিভিন্নভাবে, সেটা তোরা পেশেন্টদের দেখলেই মানে বুঝতে পারিস। এবং মানুষের কিছু মিসকনসেপশন আছে এটা নিয়ে, এইটা আমরা ফার্স্ট দেখবো। তার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে যে থাইরয়েড হরমোনের ফিজিওলজি। এটা কিন্তু বেসিক, এই পার্টটা মোটামুটি ক্লিনিক্যাল পার্ট আমাদের এখানে তোরা যারা আছিস তোরা আর একটু বেশি জানা উচিত, বাট অ্যাজ এ হোল সবার বেসিক নলেজটা থাকা উচিত থাইরয়েড বেসিক্যালি। থাইরয়েড গ্ল্যান্ড কোথায় থাকে? ট্র্যাকিয়ার সামনে, মানে আমাদের ল্যারিংসের সামনে। এটা হচ্ছে একটা বাটারফ্লাই শেপেড গ্ল্যান্ড, ঠিক আছে, যেটার দুটো লোব থাকে, আর এই পোর্শনটাকে বলে ইসমাস, জয়নিং পার্টটা। এটা হচ্ছে থাইরয়েড, ঠিক আছে। তো আমাদের যেটা মেনলি আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে আমাদের HPT অ্যাক্সিস। অঙ্কিতা বলতে পারবি কি বললাম? HPT অ্যাক্সিস মানে হাইপোথ্যালামো পিটুইটারি থাইরয়েড অ্যাক্সিস। যেরকম ওভারির ক্ষেত্রে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস, সেরকম এক্ষেত্রে আমাদের মেন পার্টগুলো, হরমোনাল মেন পার্ট তো আমার সেন্ট্রাল পার্ট থেকে আসছে, তার মানে ব্রেন, তার মানে হাইপোথ্যালামাস, তারপর পিটুইটারি। তাহলে আমাদের ফার্স্টেই যেটা ব্রেনে হাইপোথ্যালামাস থেকে আমাদের রিলিজ হচ্ছে TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস, ঠিক আছে। এখান থেকে এটা স্টিমুলেট করছে আমাদের পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি হরমোন রিলিজ করছে? TRH স্টিমুলেট করছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড TSH এর আরেকটা নাম কিন্তু থাইরোট্রপিন। এই যে এখানে বললো থাইরোট্রপিন রিলিজিং হরমোন, তার মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন stimulates anterior pituitary to release thyroid stimulating hormone or thyrotropin, ঠিক আছে, TSH। এটা আমাদের মেন জিনিস। TSH স্টিমুলেট করছে ডিরেক্ট থাইরয়েড গ্ল্যান্ডকে, যেখান থেকে আমাদের রিলিজ হচ্ছে থাইরয়েড হরমোন T3 T4, ঠিক আছে। এবারে তুই আমাকে বল যে থাইরয়েড ফাংশন টেস্ট, TFT, থাইরয়েড ফাংশন টেস্ট, সেখানে কি কি টেস্ট আমরা করি? তোর একটা আইডিয়া বল, তো যেহেতু ল্যাবরেটরি পার্সোনাল। TFT মধ্যে আমরা T3 T4, FT3 FT4, T3 থাইরয়েড, free T3 free T4, এটা তাহলে টোটাল। আর আর আসল জিনিসটা বললি না, আমাদের মতো একটা মানে গরিব মানে এই ইকোনমিক্যাল সিচুয়েশনে যেটা আমাকে মেন করতেই হবে সেটা হচ্ছে TSH। আমি যদি আর কিছুই না করি, মেন স্ক্রিনিং হচ্ছে TSH, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু কিছু আছে, সেটা হচ্ছে রিভার্স T3, ঠিক আছে, PPO, থাইরয়েড প্যারক্সিডেজ, ঠিক আছে, সেটা হচ্ছে যে অটো অ্যান্টিবডির মধ্যে পড়ছে। এগুলো স্পেশাল কিছু, থাইরোগ্লোবিউলিন, এই সবগুলো আছে, ঠিক আছে। তো মেনলি আমাদের স্ক্রিনিংয়ে আমরা বলছি TSH। এবারে তুই আমাকে বল ফ্রি T3 ফ্রি T4 কেন? মানে আমরা যদি TSH এর পরে তার পরের জিনিসগুলো চুজ করি, যে তার পরের টেস্টটা কী করাবো, সেটা হচ্ছে ফ্রি T3 ফ্রি T4 বা হচ্ছে ফ্রি T4। কেন? কারণ এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে এগুলো রিলিজ হচ্ছে, এটা কিন্তু লিভারে 99% বাউন্ড টু আমাদের প্লাজমা প্রোটিন, থাইরোগ্লোবিউলিন, ট্রান্সথাইরেটিন, অ্যালবুমিন, এগুলোতে 99% কিন্তু বাউন্ড ফর্মে। আর যেটা আমাদের ব্লাড ভেসেলসে অর্থাৎ সার্কুলেশনে আসছে
সার্কুলেশনে আসছে কিন্তু ফ্রি T3 ফ্রি T4। এর মধ্যে T4 হচ্ছে বেশি, T4 বেশি, ঠিক আছে, T3 কম, বাট T3 ইজ মোর বায়োলজিক্যালি অ্যাক্টিভ, মানে টিস্যুতে মেনলি কাজ করে কিন্তু T3, T4 ইজ কনভার্টেড টু T3 টিস্যুতে যাওয়ার আগে, ঠিক আছে। তাহলে সেই কারণেই আমরা TSH এর পরে যে ব্লাড টেস্টটা করব সেটা হচ্ছে ফ্রি T4, কারণ আমরা টোটাল T3 T4 আমরা করতে পাচ্ছি না, আমার দরকার নেই প্রথম দিকে, কারণ আমার সার্কুলেশনে অর্থাৎ ব্লাডের মধ্যে আমরা এইটা দেখছি ফ্রি T3 ফ্রি T4, ঠিক আছে। 1% কিন্তু এই ফ্রি ফর্মে থাকছে, 99% বাউন্ড ফর্মে থাকছে। আমরা একদম যেগুলো থাইরয়েড হরমোনের একদম প্যাথোলজিক্যাল পর্যায়ে চলে গেছে তখন আমরা টোটাল T3 T4 করব। আদারওয়াইজ আগে আমরা TSH করব, দেন আমরা কি করব ফ্রি T4, কারণ ফ্রি T4 মোর অ্যাভেলেবল দ্যান ফ্রি T3, ঠিক আছে। এটা বোঝা গেল তো, ঠিক আছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার রেগুলেশন অফ থাইরয়েড হরমোন, যেটা আমাদের রেজাল্ট ইন্টারপ্রিটেশন করতে মেনলি কাজে লাগবে। তাহলে আমরা যে রিপোর্টগুলো দেখছি, আমরা দেখছি যে আচ্ছা TSH এখানে T3 T4 রিলিজ করছে, TRH TSH কে স্টিমুলেট করছে, TSH এটাকে স্টিমুলেট করছে। এ কিন্তু থাইরয়েড হরমোন কিন্তু বাকি এদেরকে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, নেগেটিভ ফিডব্যাক। তার মানে কি, যখন T3 T4 বেশি হয়ে যাচ্ছে ও কিন্তু ইনহিবিট করছে TSH কে, এদিকে TRH কে, অর্থাৎ এখান থেকে রিলিজটাকে সাপ্রেস করছে। এটার মাধ্যমে কি হয়, বডি ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে, কারণ তা না হলে একটা জায়গায় বেশি জমে যাবে। অলওয়েজ নেচার ট্রাইজ টু ব্যালেন্স এভরিথিং, আমাদের হিউম্যান বডিও। তাহলে যখনই কোনো কিছু বডিতে T3 T4 ওভার প্রোডাকশন হচ্ছে ও কিন্তু তখন নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। এটা কিন্তু বুঝতে হবে। কেন বুঝতে হবে, কারণ হাইপোথাইরয়েডিজমে কি হচ্ছে, T3 T4 কম থাকে, তাই তো। তখন কি করছে, T3 T4 যেহেতু কম থাকছে তাহলে এই যে নেগেটিভ ফিডব্যাকটা হচ্ছে না, তাই তো। এটা ভালো করে বোঝ, না বুঝলে জিজ্ঞাসা করবি, এখানেই মানুষের আর্ধেক কনসেপ্ট মানে মিসকনসেপশন। T3 T4 কম থাকছে তার মানে এই যে নেগেটিভ ফিডব্যাকটা দিচ্ছে না, সে তাহলে TSH লেভেল বেশি হয়ে যাচ্ছে, তাই তো। তাই জন্যই কিন্তু হাইপোথাইরয়েডিজমে TSH লেভেল বেশি হচ্ছে। তাহলে আমরা যেটা মানুষজন বলছে যে কেন মানে আমাকে থাইরয়েড কম করছি, আমাকে থাইরয়েড সাপ্লিমেন্ট দিচ্ছি আমরা, ঠিক আছে। মানুষ ভাবছে যে থাইরয়েডের জন্য মানে বেশিরভাগ ক্ষেত্রে অন্য ড্রাগের জন্য যেরকম আমরা দিই যে আমরা সাপ্রেস করি, এক্ষেত্রেও তাই, সেটা কিন্তু নয়। এক্ষেত্রে কিন্তু আমরা থাইরয়েড সাপ্লিমেন্ট করছি, TSH বাড়ছে, তাই জন্য TSH বাড়া মানে মানুষ ভাবছে যে থাইরয়েড বেড়ে যাচ্ছে, সেটা নয় কিন্তু। TSH বাড়ছে মানে অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম, T3 T4 কমছে তাই জন্য TSH বাড়ছে, কারণ বডি ব্যালেন্স করতে চাইছে, ঠিক আছে। তাহলে সেই জন্যই কিন্তু হাইপোথাইরয়েডিজম, তার মানে হাইপোথাইরয়েডিজম মানে TSH বেশি, এটাই মানুষের বেশিরভাগ মানুষ জানে না, ঠিক আছে। মানে অনেক এডুকেটেড মানে ল্যাব পার্সোনালরাও জানে না এটা ঠিক করে, ঠিক আছে। আচ্ছা তাহলে হাইপারে কি হবে অঙ্কিতা? হাইপারে তাহলে T3 আর T4টা হচ্ছে বেড়ে যাবে, বেশি যদি হয় দেন বডি ব্যালেন্স করে TSH-টা কমিয়ে দেবে। তাহলে এইগুলো হচ্ছে ক্লিনিক্যাল সিমটমস দেবে তখন থাইরয়েডের। ক্লিনিক্যাল সিমটমস আমি পরে আসছি। এবার আমি যেটা বলবো, প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা বেশিরভাগ যে রিপোর্টগুলো দেখি সেখানে কি হচ্ছে, TSH বেশি হচ্ছে কিন্তু T4 T3 এগুলো নর্মালি থাকছে, তাই তো। তার মানে কি হচ্ছে, বডি ব্যালেন্সটা এমনভাবে করেছে যে জাস্ট TSH এলিভেট করছে কিন্তু এইগুলো আর কিন্তু পরিবর্তন হচ্ছে না, এবং তার জন্য কোনো ক্লিনিক্যাল সিমটমসও দেখা দিচ্ছে না। শুধু প্রেগনেন্সির ক্ষেত্রে যেহেতু ফিটাসের আয়োডিন রিকোয়ারমেন্টের জন্য থাইরয়েড হরমোনের একটা ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়, তাই জন্য আমরা আলাদা করে সাপ্লিমেন্ট দিচ্ছি। তাই জন্য আমরা বলি যে এটা যদি নর্মাল পার্সন হতো তাহলে কিন্তু আমাকে কোনো ওষুধ না দিলেই হতো, কোনো সাপ্লিমেন্ট না দিলেই হতো, কারণ এর কোনো ক্লিনিক্যাল সিমটমস কিন্তু হবে না। তাই জন্য এটাকে আমরা বলছি সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাব ক্লিনিক্যাল মানে
বিলো ক্লিনিক্যাল। ক্লিনিক্যাল সিমটমস মানে আমাকে চেঞ্জেসগুলো হবে বডির মধ্যে, সাব ক্লিনিক্যাল মানে সেইগুলো হবে না। এটা খালি আমরা প্রেগনেন্সি আউটকাম বাড়ানোর জন্য কিন্তু এখানে আমরা ডায়াগনোজ করব বা ট্রিটমেন্ট করব। তাহলে এটা বোঝা গেছে? তাহলে যখনই T3 T4 লেভেল বা মানে ফ্রি, T3 T4 মানে আমি এখানে ফ্রি বলছি, এইগুলো যখন নর্মাল থাকবে, শুধুমাত্র TSH বেশি, এবং সেটাও তাও জেনারেলি ক্ষেত্রে দেখা যায় যে 10-এর ওপরে মানে কমই ওঠে, সেগুলো কিন্তু আমরা সাবক্লিনিক্যাল বলবো। ঠিক আছে? নর্মালি কিন্তু নর্মাল পিপল, নন প্রেগনেন্ট নর্মাল মানুষদের কিন্তু আমরা অনেক সময় 10 অবধি না ট্রিটমেন্ট করলেও চলে। ঠিক আছে? কিন্তু অলওয়েজ রিসেন্ট গাইডলাইন যেটা বলছে যে প্রেগনেন্সিতে দিস মাস্ট বি ট্রাইমস্টার স্পেসিফিক অ্যান্ড দিস মাস্ট বি ম্যানুফ্যাকচারার স্পেসিফিক। কেন? কারণ ফার্স্ট ট্রাইমস্টারে প্রবলেমটা কি হচ্ছে, ফার্স্ট ট্রাইমস্টার মানে প্রথম 3 মাস, প্রথম 3 মাসে HCG হরমোন খুব বেশি। ঠিক আছে? HCG হরমোন বেশি বলে সে কি করছে, TSH যেহেতু সেম তুই যেটা বলছিলি স্ট্রাকচারাল একটা সিমিলারিটি আছে, এইখানে স্টিমুলেট করছে, সেই জন্য কিন্তু গ্ল্যান্ড স্টিমুলেশন হয়ে T3 T4 বাড়ছে, সে আবার নেগেটিভ ফিডব্যাকে TSH-কে কমিয়ে দিচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? সেই জন্য প্রথম দিকটা, প্রথম 3 মাসে কিন্তু TSH-টা একটু কম থাকে, তারপরে আবার বেড়ে যায়। যখন HCG একটা প্ল্যাটিউ লেভেলে চলে যায় পরের দিকে, মানে আফটার ফার্স্ট ট্রাইমস্টার, তখন কিন্তু TSH-টা আবার একটু বাড়তে থাকে, কারণ বডি সেখানে ব্যালেন্স করছে ওই একই মানে এটা জাস্ট মাথায় রাখতে হবে যে এই নেগেটিভ ফিডব্যাকটা যদি আমাদের মাথায় ঢুকে যায়, দেন আমরা কিন্তু সবটা পরিষ্কার করে বুঝতে পারছি যে যখনই এগুলো বাড়বে তখনই ও চেষ্টা করবে TSH-কে কমাতে নেগেটিভ ফিডব্যাকে, আর যখনই এটা কমবে তখনই এটা বাড়ানোর চেষ্টা করবে। ঠিক আছে? এইবার প্রেগনেন্সিতে এই চেঞ্জেসগুলো হয়, তাই জন্য আমরা ফার্স্ট ট্রাইমস্টারে কাট অফ রেখেছি TSH-এর 2.5, সেকেন্ড ট্রাইমস্টারে 3, থার্ড ট্রাইমস্টারে 3। ঠিক আছে? মানে আমাদের রেঞ্জ, মানে আমাদের চয়েস থাকবে এই লেভেলে করার। ঠিক আছে? 2.5, 3, 3। তা না হলে আমরা তো কিন্তু নন প্রেগনেন্ট কি এত আমরা কি স্ট্রিক্টলি করি না। ঠিক আছে? সেই জন্য আমরা একদম 3-এর ওপরে গেলেই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে থাইরয়েড সাপ্লিমেন্ট নিয়ে নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমার মিসকনসেপশনটা মানুষের এখানেই, যে মানুষ মনে করছে যে আমরা থাইরয়েডের ওষুধ দিচ্ছি মানে থাইরয়েড একে কমানোর চেষ্টা করছি, না, আমরা সাপ্লিমেন্ট দিচ্ছি। ঠিক আছে? থাইরয়েড সাপ্লিমেন্ট দিচ্ছি। আর একটা কথা যেটা বলার, এই যে এই মলিকিউলার লেভেলে বোঝানোর সময় নেই, যেটা আমাদের এই যে আপটেকটা, একটা যে টিস্যুতে রিলিজ করা, বা একটা থাইরয়েডের একটা গ্ল্যান্ডের মধ্যে যেভাবে থাইরয়েডটা রিলিজ করছে, তার জন্য আমাদের কোলয়েড থাইরোগ্লোবিউলিন মলিকিউলের হেল্প লাগে, আমাদের আয়োডিন রিসেপ্টরের হেল্প লাগে, আমাদের অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন হেল্প করে। তো এই মলিকিউলার লেভেলের জন্যই বলা হচ্ছে যে ডায়েটারি আয়োডিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ থাইরয়েড মেটাবলিজম। জেনারেলি আমাদের ডায়েটে প্রতিদিনের ডেইলি রিকোয়ারমেন্ট মোটামুটি থাকে 150 মাইক্রোগ্রাম পার ডে আয়োডিনের। ঠিক আছে? প্রেগনেন্সিতে কিন্তু সেই 150টা বেড়ে হয়ে যাচ্ছে 250। ঠিক আছে? কারণ ফিটাসের এক্সেসিভ ডিমান্ড, ম্যাটারনাল এই যে পরিবর্তন, এগুলোর জন্য, তাই জন্যই আমাদের প্রেগনেন্সিতে সাপ্লিমেন্ট বেশি দিতে হচ্ছে। এইটা আমাদের মাথায় ঢুকে গেছে। তাহলে এইগুলো মোটামুটি অ্যাজ এ ব্রিফ। এর থেকে এর বেশি আমাদের মেনলি হচ্ছে সিমটমসগুলো, যেটা আমি মোটামুটি বলতে পারি। থাইরয়েড হরমোন হচ্ছে যে আমাদের বেজাল মেটাবলিক রেট বাড়ায়। ঠিক আছে? আমাদের সমস্ত মেটাবলিজম, গ্লুকোজ, প্রোটিন, লিপিড মেটাবলিজমে এফেক্ট করছে, আমাদের টেম্পারেচার রেগুলেশনে হেল্প করছে। ঠিক আছে? আমাদের অবশ্যই একটা গ্রোথ, ব্রেন ডেভেলপমেন্ট, যে কারণে ফিটাস ব্রেন ডেভেলপমেন্টটা যে কারণে আমরা হাইলাইট করছি, যে মেন্টাল রিটার্ডেশন হয় কিন্তু বাচ্চাদের, ক্রেটিনিজম, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা ঠিক করে থাইরয়েড ট্রিটমেন্ট না করি, যদি হাইপোথাইরয়েডিজম আনডায়াগনোজ থাকে, তাহলে কিন্তু বেবির ক্ষেত্রে মেন্টাল রিটার্ডেশন হতে পারে। এটা আমাদের জানতে হবে। তো এইগুলোই আমাদের মেটাবলিক চেঞ্জেস হয়। আর মেনস্ট্রুয়াল চেঞ্জেস হয়, যেগুলো আমাদের কাছে পেশেন্টরা আসছে, ইরেগুলার সাইকেল, হেভি বা লো ফ্লো, এগুলো হতে পারে। ঠিক আছে? এইগুলো তার মানে এটা তো মোটামুটি ওই থেকে আমরা জানতে পারি যে হাইপোথাইরয়েডিজমে আমাদের পাখিস কি হবে, ইডিমা হয়, টিস্যু ইডিমা হয় বেশি। ঠিক আছে? কোল্ড ইনটলারেন্স হয়, আমাদের রিফ্লেক্সগুলো কমে যায়। ঠিক আছে? মাসল রিফ্লেক্সগুলো কমে যায়, হ্যাঁ, বডি হিট প্রোডাকশন কমিয়ে ফেলে। আর হাইপার থাইরয়েডিজমে ওগুলো সব এক্সেসিভ হবে সব কিছু। ঠিক আছে? এটা মোটামুটি
সিমটমস। তাহলে আমাদের মেন আজকের পার্টের জন্য আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের থাইরয়েড ফাংশন টেস্টে আমরা কিভাবে সেটা হাইলাইট করব আর কিভাবে আমরা এই ব্যাপারটাকে ইন্টারপ্রেট করব। যে আমাদের মেন কথা বলার যে হাইপোথাইরয়েডিজমে আমি সাপ্লিমেন্ট বাড়ছি, বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে ফোন এসেছে স্পেশালি অন্যান্য যারা পেরিফেরিতে যারা প্র্যাকটিস করে বা কিছু হোমিওপ্যাথি ফিজিশিয়ানদের থেকে টিএসএইচ বেশি আছে, ওরা ওটাকে বলছে থাইরয়েড বেশি আছে। মানে এটা হচ্ছে প্রথম ভুল ধারণা, ঠিক আছে? আমাদের কিন্তু টিএসএইচ বেশি আছে মানে অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম, তাই তো? আমরা সাপ্লিমেন্ট দিচ্ছি। এই জায়গাটা পরিষ্কার হচ্ছে শ্যামলদা? এখানটা কিন্তু মানুষের মেনলি ভুল হয়, ঠিক আছে? আমরা থাইরয়েড ট্রিটমেন্ট করছি মানে আমরা কিন্তু থাইরয়েডের এগেনস্টে অন্য কিছু দিচ্ছি না, আমরা সাপ্লিমেন্টটাই দিচ্ছি, দ্যাট ইজ লিভোথাইরক্সিন, যেটা আমরা দিচ্ছি, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, একটা আছে যে থাইরয়েডের তো নর্মাল মানে টিএসএইচের নর্মাল যেটা ভ্যালু আর কি বলা হয়, যে আমরা যেটা দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মোটামুটি 4.8 হ্যাঁ, এইটাই যে বিভিন্ন জায়গায় ওই জন্যই কথাটা বলেছে ম্যানুফ্যাকচার স্পেসিফিক। ওটা একদম ল্যাব যে অ্যাসের মাধ্যমে কাজ করছে তাদের রেফারেন্স রেঞ্জ অনুযায়ী আমাদের করতে হবে। আর প্রেগনেন্সির ক্ষেত্রে তো কিছু কাট অফ বা এরকম, ওটা তো আমরা আলাদা করে দেখে নিচ্ছি। মানে ওটা কি তখন একটু কমিয়ে দেওয়া হয়? প্রেগনেন্সিতে তো আমরা রেঞ্জই বলে হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। প্রেগনেন্সিতে আমরা রেঞ্জই বলে দিচ্ছি। আর নর্মালি ক্ষেত্রে আমরা কিন্তু একটু রেফারেন্স রেঞ্জ দেখে কাজ করবো, ঠিক আছে? TSH এর ক্ষেত্রে আর ক্লিনিক্যাল সিমটমস দেখতে হবে, ঠিক আছে? তার জন্যই আমরা ডক্টররা আছি, এটাই মোটামুটি, ঠিক আছে? তার মানে কি যখন মানে আফটার প্রেগনেন্সি হ্যাঁ, সে যখন মানে সেই মহিলাটার কি আবার আফটার প্রেগনেন্সি কিন্তু তাহলে ব্যাপারটা পরিবর্তন হতে পারে, ঠিক আছে? কারণ রিকোয়ারমেন্টসগুলো কমছে, হরমোন লেভেলগুলো একটা অন্য মানে চেঞ্জেস হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 6 to 8 উইকস পর আমরা যেটা করি, ঠিক আছে? তখন আমরা অ্যাকচুয়ালি ডোজ কমিয়ে দিতে বলছে, কিন্তু আমরা এখন যেটা প্র্যাকটিস করছি আমরা একটা টিএসএইচ স্ক্রিনিং করে নিচ্ছি আফটার 6 to 8 উইকস। ওটা দেখে আমরা কমিয়ে দিচ্ছি তখন ডোজ। অনেকের কিন্তু যেগুলো জেস্টেশনাল হাইপোথাইরয়েডিজম মানে অনলি প্রেগনেন্সির জন্য হয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পরে আর সাপ্লিমেন্ট লাগছে না, ঠিক আছে? ঠিক আছে?